হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের পরবর্তী অংশ হাইড্রোজেন স্পেকট্রাল লাইন্স আলোচনা করব। আর আলোচনার সাথে সাথে অ্যাটমিক স্ট্রাকচারের সাথে যে কয়েকটা প্রবলেম দিয়েছিলাম সেই প্রবলেমগুলোর সলিউশনও এর সাথে সাথে করে দেওয়া যাবে। আমি অ্যাটমিক স্ট্রাকচার আলোচনা করতে গিয়ে পারমিসিবল অরবিটের রেডিয়াস, পারমিসিবল অরবিটে ইলেকট্রনগুলোর ভেলোসিটি এবং পারমিসিবল অরবিটের এনার্জি কত হতে পারে সেগুলো আমরা এখানে লিখে রেখেছি, কারণ এগুলো অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি। উই অলরেডি ডিসকাস দিস radius of permissible orbit, velocity of electron in this orbit and energy of permissible orbit। তাই এদের সাহায্য নিয়ে আমি যে প্রবলেম সিট দিয়েছিলাম সেই প্রবলেম সিটের প্রথম যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা একটু দেখে নাও, তাহলে তোমাদের পক্ষে সুবিধে হবে। আচ্ছা, আমরা প্রথম যেটা অঙ্কটা ছিল যে ডায়ামিটার দেওয়া ছিল হাইড্রোজেনের, সেখান থেকে লিথিয়ামের সেকেন্ড অরবিটের ডায়ামিটার কত হতে পারে এটা আমাকে বার করতে বলা হয়েছে। খুব ভালো কথা। তা আমরা এখানে জেনারেল ফর্মুলা লিখে রেখেছি। তো ফর হাইড্রোজেন অ্যাটম, ফর হাইড্রোজেন অ্যাটম z ইকুয়াল টু 1, তার ফলে Rn ইকুয়াল টু হবে n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার ইন্টু k m স্কোয়ার, where n ইকুয়াল টু 1, 2, 3 এটসেট্রা। ঠিক আছে। তা n ইকুয়াল টু 1 বসিয়ে আমরা h, k, m, e এদের প্রত্যেকের ভ্যালু বসিয়ে যেটা পেয়েছি, রেডিয়াস অফ দ্য ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম r1 ইকুয়াল টু 0.53 অ্যাংস্ট্রম। ঠিক আছে, দেখো এটা আমরা অলরেডি এটা ক্যালকুলেশন করে বার করতে পারি। আচ্ছা, আবার দেখো আমরা এখান থেকে যে ফর্মুলাটা পেতে পারি, অর্থাৎ ফর হাইড্রোজেন লাইক অ্যাটম, অথবা আমরা যে লিথিয়ামের যে পরমাণু বার করতে বলা হয়েছে যদি সেটা বার করতে চেষ্টা করি, তাহলে লিখব এক্সাম্পল 1b। দেখো তাহলে হেন্স আমরা বলতে পারি Rn, radius of nth orbit will be equal to n square into r1 divided by z angstrom। ক্লিয়ার? তাহলে তোমরা জানো ডায়ামিটার রেডিয়াসের ডাবল, সুতরাং ফর লিথিয়াম z equal to 3 and d of second orbit equal to second orbit 2 into Rn, 2 into R2, that is equal to 2 into n square, that is second orbit 2 square into R1 divided by z equal to 3. This that will be equal to 4 into 8 into R1, that is 0.53 divided by 3. Clear? That is equal to we calculate 1.41 angstrom।
দিস ইজ ইয়োর অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রবলেম, দিস ইজ ইয়োর ফার্স্ট সেকেন্ড বি, 1 বি। হ্যাঁ, নেক্সট প্রবলেম, ভেলোসিটি অফ helium atom, velocity of helium atom in the second orbit, sorry, in the second orbit, fourth orbit. Please see your question paper, question paper একটু দেখে নাও। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাও করি। From velocity equation, example 1c, for helium z equal to 2 and Vn equal to capital Z by n V1, where Z is the atomic number, that is for helium 2, as we calculate fourth orbit, into we put the value of V1 2.19 in 10 to the power 6, that will be equal to half 1.095 into 10 to the power 6 meter per second. Okay, next, we want to discuss, এবারে আমরা আলোচনা করতে চাই স্পেকট্রাল লাইন্স, হাইড্রোজেন স্পেকট্রাল লাইন সম্পর্কে আলোচনা করতে চাই। Okay, again another problem, exercise question number 3. Okay, 3 we discuss after this problem, we discuss hydrogen spectral line after this problem. আমরা স্পেকট্রাল লাইনটা এই প্রবলেমটার পরে আলোচনা করব। for sodium we want to calculate the kinetic energy, the energy of the second orbit, hence from energy formula En equal to minus 2 pi square k square m z square, we e to the power 4 into z square divided by n square h square. Okay, and that will be equal to minus 13.6, this value n square into z square, not necessary, this is electron volt unit, and negative sign implies, নেগেটিভ চিহ্নের কারণ কি, look at this, এদিকে দেখো, when n increases the magnitude of energy will decreases, but due to negative sign actual energy will increase. Negative sign implies as n increases magnitude of energy will decrease, but due to negative sign actual energy will
ইনক্রিজ। দিস ইজ দ্য ইমপ্লিমেন্টেশন অফ নেগেটিভ সাইন। নেগেটিভ চিহ্নের কারণ কি অনেক সময় প্রশ্ন করতেই পারে। সো দিস ইজ ইউর এনার্জি ফর্মুলা, অর্থাৎ আমরা এই এনার্জি ফর্মুলাটাকে একটু ক্যালকুলেট করে লিখতে পেরেছি। ঠিক আছে, ফর lithium, for lithium atom, okay, for lithium atom Z equal to 11, for sodium atom, for sodium atom, Z equal to 11, and we want to calculate energy of the second orbit, n equal to 2. Hence E2 will be equal to minus 13.6 into 11 whole square Z square divided by 2 square. Clear? You calculate this and will be equal to minus 411.4 electron volt. Okay, as n increases magnitude of energy will decrease. Clear? ঠিক আছে নিশ্চয়ই। Okay, hence question number 4, now question number 4, hydrogen, for we have energy En equal to minus 13.6 into Z square by n square electron volt. For hydrogen Z equal to 1, therefore energy of hydrogen or permissible orbit will be equal to minus 13.6 into n square electron volt. Hence for second orbit, for n equal to 2 will be equal to minus 13.6 by 4 electron volt, that is minus 3.4 electron volt. This is your energy of the hydrogen second orbit. For hydrogen second orbit, this is your energy. We calculate what is the potential energy. This is your relation, total energy equal to potential energy by 2. Therefore we have kinetic energy will be equal to plus 3.4 electron volt. Kinetic energy always positive, but potential energy will be equal to 2 into total energy, that is equal to minus 6.8 electron volt. Okay, ঠিক আছে, দেখে নাও। Now we discuss হাইড্রোজেন স্পেকট্রাল লাইন। আমরা এখন হাইড্রোজেন স্পেকট্রাল লাইন সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যখন কোনো একটা অ্যাটমকে বাইরের থেকে এনার্জি সাপ্লাই করা হয়, তখন ওই অ্যাটমটা এনার্জি অ্যাবজর্ব করে, ফলে গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনগুলো উত্তেজিত হয় এবং তারা তাদের গ্রাউন্ড স্টেট লেভেল ছেড়ে যে পরিমাণ শক্তি শোষণ করে তার মান অনুযায়ী
হায়ার এনার্জি লেভেলে যায়। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি হাইড্রোজেন পরমাণুকে এনার্জি সাপ্লাই করো, তার একটি মাত্র ইলেকট্রন প্রথম কক্ষপথ অর্থাৎ গ্রাউন্ড স্টেটে আছে, সে এনার্জি শোষণ করে যে পরিমাণ এনার্জি শোষণ করবে তার মত অনুযায়ী সে উচ্চ শক্তির সেকেন্ড, থার্ড, ফোর্থ যে কোনো অরবিটে যেতে পারে এবং সেখানে মুহূর্তের জন্য স্থির অবস্থায় আসে। তারপর সেই অরবিট থেকে সে চেষ্টা করে তার গ্রাউন্ড স্টেটে অর্থাৎ অরিজিনাল স্টেটে ফিরে আসার। এই ফিরে আসার সময় সে সরাসরি ফিরে আসতে পারে অথবা বিভিন্ন অরবিটে জাম্প করতে করতেও আসতে পারে এবং প্রতিটা জাম্পের জন্য একটা করে এনার্জি বিকিরিত হয় এবং তার ওয়েভ লেন্থটাকে আমরা বলি স্পেকট্রাল লাইন্স। ঠিক আছে, when an hydrogen atom is excited by external energy, the electron of the ground state is excited and move to any higher energy orbit, যে কোনো একটা উচ্চ শক্তির কক্ষপথে চলে যেতে পারে। After that, this electron may jumps directly to the first orbit, that is its ground orbit, or it can jump step by step from one orbit to another. For each jumping some energy will be radiated and the wavelength of this radiation is called spectral lines. এই যে এনার্জিগুলো বেরোবে সেই এনার্জিটাকে আমরা বলবো স্পেকট্রাল লাইন্স। ওকে, ঠিক আছে, দেখো বলো, অসুবিধা কিছু নেই। তাহলে প্রথমে আমরা দেখাই যে হাইড্রোজেন অ্যাটম Z equal to 1, hence En equal to minus 13.6 by n square electron volt. Then we have energy level diagram. Energy level diagram of hydrogen atom. আমরা হাইড্রোজেন অ্যাটমের এনার্জি লেভেল ডায়াগ্রাম দেখি। ঠিক আছে, ধরা যাক this is our energy line. If n equal to 0, so energy will be infinity. So this is your infinity line. N equal to 1, this is minus 13.6 electron volt for first line. This is your minus 3.4 electron volt, n equal to 2. This is minus 1.51 electron volt, n equal to 3. Similarly, minus 0.85 electron volt, n equal to 4. E increases along this direction. This is called hydrogen spectral lines. You may calculate, তুমি এখানে n এর ভ্যালু পুট করে এগুলো বার করতে পারো। ঠিক আছে, নিশ্চয়ই এর মধ্যে অসুবিধা থাকার কথা নয়। দেখো ঠিক আছে, এইবারে আমরা এক কাজ করি। আচ্ছা, আমরা এটা
ঠিক আছে, এটা মুছে দিই। নিশ্চয়ই তোমাদের হ্যাঁ এনার্জি লেভেল ডায়াগ্রাম দেখানো হলো। এইবারে আমরা ধরে নিই হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে এক্সাইটেড করে হায়ার এনার্জি লেভেল N2-তে পাঠানো হয়েছে, সেখান থেকে সে ফিরে আসতে চায়। তাহলে অ্যাকর্ডিং টু বোরস থার্ড পস্টুলেট অনুযায়ী, অ্যাকর্ডিং টু বোরস থার্ড পস্টুলেট, En2 minus En1 equal to H into nu. Difference of these two orbit will be equal to H nu or H into C by lambda. Clear? Hence, we have H C by lambda equal to, put this value of this value. So we have, putting this value, we have 2 pi square k square m e to the power 4 divided by h square into z square by 1 by n1 square minus 1 by n2 square. Jumps from n2 orbit to n1 orbit. Okay, hence 1 by lambda, this is called wave number, it is called wave number, will be equal to 2 pi square k square m e to the power 4 divided by c into h cube into z square into 1 by n1 square minus 1 by n2 square. Okay, ঠিক আছে, দেখে নাও। This value, this is called Rydberg constant of hydrogen atom. Hence 1 by lambda will be equal to Rydberg constant of hydrogen, RH, hydrogen atom, into z square 1 by n1 square minus 1 by n2 square, where Rydberg constant RH equal to Rydberg constant 1.097 into 10 to the power, okay, 7 meter to the power minus 1. This is your Rydberg constant for hydrogen atom. So we may calculate lambda from this relation. We calculate wavelength of spectral lines. ঠিক আছে, দেখো হ্যাঁ energy, yes, we also calculate the energy from this relation also. We have energy also, আমরা from this relation this is your wavelength relation, wavelength of spectral lines, okay, হচ্ছে energy radiated E or delta E will be equal to RH into H into C into Z square 1 by n1 square minus 1 by n2 square.
ঠিক আছে, দেখো নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। তো দিস ভ্যালু ইকুয়াল টু 13.6 ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। Okay, this is your electron volt. Electron volt. This is your radiated energy. This is radiated wavelength and this is radiated. Clear? এখানে আমরা প্রথমে হাইড্রোজেন এনার্জি লেভেল ডায়াগ্রামটা দেখিয়েছি এবং আমরা এনার্জি লেভেলের আগে দেখিয়েছিলাম প্রত্যেকটি লেভেলের এনার্জির ম্যাগনিটিউড কত তা দেখানো হয়েছিল এবং সে হিসেবটা আমরা করে রেখেছিলাম তখন। এইবারে স্পেকট্রাল লাইন দেখাতে গিয়ে যে ওয়েভলেংথ রেডিয়েট করবে ফর হাইড্রোজেন অ্যাটম, দ্যাট ইজ জেড ইকুয়াল টু 1 পুট করে আমরা ফর্মুলা লিখেছি 1/λ ইকুয়াল টু RH ইন্টু দিস ফর্মুলা, অ্যান্ড এনার্জি রেডিয়েট করবে তার ফর্মুলা লিখে রেখেছি। ঠিক আছে, এবারে বিভিন্ন বৈজ্ঞানিক এই রেডিয়েশনের যে ওয়েভলেংথগুলো বার করেছিলেন সেগুলোকে আমরা একটু দেখে নিই। নাম্বার 1, ফার্স্ট, যখন n1 equal to 1 and n2 equal to 2, 3, 4 etc. ক্লিয়ার? অর্থাৎ একটি ইলেকট্রন 2 থেকে 1 জাম্প করে, 3 থেকে 1, n1 equal to always 1 but n2 equal to 2, 3, 4, then the series is called Lyman series. This is called Lyman series. This is called Lyman series. Clear? And the wavelength in ultraviolet zone, অর্থাৎ আলট্রাভায়োলেটের ওয়েভলেংথে যে ম্যাগনিটিউড পড়বে সেটা আলট্রাভায়োলেট জোনের মধ্যে পড়বে। কি ক্লিয়ার? আমরা দেখে নিই তাহলে কেমন হবে। অর্থাৎ যদি n1 1 n2 2 হয়, 2 থেকে 1 দিস ইজ, 3 থেকে 1, 4 থেকে 1, দিস ইজ কল্ড Lyman সিরিজ। ঠিক আছে, সিমিলারলি নাম্বার 2, when n1 equal to 2, n2 equal to 3, 4, 5, and this is called Balmer series. Balmer series. Clear? Okay, wavelength in visible zone, that is violet to red. ঠিক আছে, তাহলে এইগুলো আমরা এখানে দেখাতে পারি 3 to 2, 4 to 2, 5 to 2. This is Balmer series. Clear? Similarly, again number 3, when n1 equal to 3, n2 equal to 4, 5, 6, this is called Paschen series. Paschen. হচ্ছে ওয়েভলেংথ in infrared zone. Clear?
হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটাকেও আমরা দেখাতে পারি, একটু অন্য কালি দেখাবো, কালিটা হ্যাঁ একটু অন্য কালার দিয়ে। দিস ইজ this is passion series. Okay, similarly we have another number 4, when n1 equal to 4, n2 equal to 5, 6, this is called bracket series. Okay, this is also wavelength in infrared zone. Wavelength in infrared zone. Okay, wavelength in infrared zone. ঠিক আছে, and that will be like this, n1 equal to 4, this is হচ্ছে bracket series. And lastly we have also another number 5, when n1 equal to 5, n2 equal to 6, 7, this is called fund series. Clear? And this is so this is called hydrogen spectral lines. Clear? Okay, now we calculate 1 or 2 application of it. আমরা এর দুই একটা অ্যাপ্লিকেশন দেখাই। ফার্স্ট অ্যাপ্লিকেশন, 1 or 2 অ্যাপ্লিকেশন। ওকে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন প্রবলেম ঠিক নয়, অ্যাপ্লিকেশন দেখানো যাক। ফার্স্ট অ্যাপ্লিকেশনে বলা হচ্ছে লাইম্যান সিরিজের সবচেয়ে ক্ষুদ্র এবং সবচেয়ে বৃহৎ বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে। লাইম্যান সিরিজের সবচেয়ে ক্ষুদ্র শর্টেস্ট ওয়েভলেংথ আর সবচেয়ে বৃহৎ ম্যাক্সিমাম ওয়েভলেংথের রেশিও কত হবে। তো লাইম্যান সিরিজ বলা হয়েছে, লাইম্যান সিরিজ (1 by lambda equal to RH 1 minus 1 square minus 1 minus n2 square, where n2 equal to 2, 3, 4 etc. যখন when
N2 equal to 2, then 1 by lambda maximum. This will be maximum, and that will be equal to RH into 1 by 1 square minus 1 by 2 square, and that will be equal to 1 minus 1 by 4, 3 by 4 RH. Okay, ঠিক আছে। And when N2 will be equal to infinity, then 1 by lambda shortest, that is minimum, will be equal to RH into 1 by 1 square minus 1 by infinity. Okay, hence that will be equal to only RH. Okay, so if we divide this, যদি এটাকে ভাগ করে দিই, this is equation 1, this is equation 2, 1 by 2, hence 1 by maximum by lambda minimum divided by lambda maximum will be equal to this divided by this, that is RH cancel, 3 by 4. So this is your result, এটাই তোমার required result. ঠিক আছে। সেকেন্ড অ্যাপ্লিকেশন, বামার সিরিজের আলফা লাইন এবং বিটা লাইনের অনুপাত কত হবে? হোয়াট ইজ দ্য রেশিও অফ আলফা লাইন অ্যান্ড বিটা লাইন অফ বামার সিরিজ? বামার সিরিজের আলফা লাইন বিটা লাইনের অনুপাত। সো ইন দিস কেস বামার সিরিজ, Baumar series 1 by lambda RH into 1 by 2 square minus 1 by N2 square, where N2 equal to 3, 4, 5, 6, etc. Alpha line is the first line. This is your Baumar series. This is your alpha line, and this is beta line. Okay, so for alpha line, 1 by lambda alpha will be equal to RH into 1 by 2 square minus 1 by 3 square, and that will be equal to RH into 1 by 4 minus 1 by 9, that is 5 RH by 36. This is equation number 1, and 1 by lambda beta equal to RH into 1 by 2 square minus 1 by 4 square. So this will be equal to 16 minus 4, 12 divided by 4 into 64. Okay, this is equation number 2. Hence, if we divide 2 by 1, 2 divided by 1, therefore lambda alpha by lambda beta equal to 12 RH by 64 into 36 by 5 RH, and that will be equal to 5, 4, 3, 4, 16. Okay. Now 4, 9, 4, 4. Therefore 27 by 20. So this is your required result. Another question. In an atom
an electron is excited from ground state to n state, then when it returns to the ground state, number of spectral lines নিশ্চয়ই একটা জিনিস দেখে বুঝতে পারছো যে দুটো লেভেলের মধ্যে জাম্প হলে একটা করে লাইন তৈরি হয়। তো নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন্স will be equal to nc2, okay, ঠিক আছে, and that will be equal to n into n minus 1 by 2. Okay, clear? So according to question electron is excited to fourth orbit, ইলেকট্রনটা ফার্স্ট লেভেল থেকে ফোর্থ অরবিটে চলে গেছে। তো হেন্স নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন্স will be equal to 4 into 4 minus 1 by 2, that is 6. Clear? তাহলে 6টা স্পেক্ট্রাল লাইন্স আমি পেতে পারি। ঠিক আছে, নাও উই হ্যাভ 2 ডেফিনেশনস। আমাদের কাছে আরো দুটো ডেফিনেশন আছে, শিখলে ভালো হয়। ওয়ান এক্সাইটেশন এনার্জি and ionization energy. What is excitation energy and what is ionization energy? Excitation energy কোনো পরমাণুর একটি ইলেকট্রনকে তার গ্রাউন্ড স্টেট থেকে অন্য যে কোনো উচ্চ শক্তির কক্ষপথে পরিবাহিত করার জন্য যে এনার্জির প্রয়োজন হয় তাকে আমরা বলবো এক্সাইটেশন এনার্জি। দ্যাট ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু ট্রান্সফার অ্যান ইলেকট্রন of an atom from its ground state to any higher energy state is called excited energy. Clear? Again, the energy is required to transfer an electron of an atom from its ground state to any higher energy state is called excitation energy. Okay, that is En minus E1 will be equal to delta E. It is called excitation energy. Clear? Unit electron volt এ রাখতে পারো। This is called excitation energy. Similarly, we have another definition, ionization energy. Ionization energy. হ্যাঁ, অনেকে বাংলায় বলে আয়নীভবন শক্তি। ঠিক আছে, তাহলে কোন পরমাণুর একটা ইলেকট্রনকে তার গ্রাউন্ড স্টেট থেকে পুরোপুরি নির্গত করার জন্য
যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলবো আয়োনাইজেশন এনার্জি। অর্থাৎ সোজা ভাষায় একটা অ্যাটমকে আয়নে পরিণত করার জন্য যে শক্তির দরকার, কোনো পরমাণুর প্রাথমিক কক্ষপথের ইলেকট্রনকে সম্পূর্ণরূপে বহিষ্কার করার জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলবো আয়োনাইজেশন শক্তি বা আয়নীভবন শক্তি। ঠিক আছে? দ্য এনার্জি ইজ রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম ইটস গ্রাউন্ড স্টেট টু ইনফিনিটি is known as ionization energy. The energy is required to remove an electron from its ground state to infinity is known as ionization energy. Okay, that is এই ক্ষেত্রে লিখব E infinity minus E1 equal to delta E. ঠিক আছে? তো আমরা মনে হয় এরকম একটা প্রবলেমও তোমাদের দিয়েছিলাম, তো একটা প্রবলেম করে দিই তাহলে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দেওয়া হয়েছিল সম্ভবত এক্সাম্পল 7, একটু দেখে নিও এক্সাম্পল 7। হ্যাঁ, ফর হাইড্রোজেন অ্যাটম হোয়াট উইল বি দ্য এক্সাইটেড এনার্জি ফর ফার্স্ট টু থার্ড। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রনকে পরিবাহিত করার জন্য কি পরিমাণ শক্তির প্রয়োজন হবে? এনার্জি রিকোয়ার্ড টু এক্সাইট অ্যান ইলেকট্রন ফ্রম ফার্স্ট অরবিট টু থার্ড অরবিট অফ অ্যান হাইড্রোজেন অ্যাটম। ক্লিয়ার? হাইড্রোজেন অ্যাটম, দ্যাট ইজ Z equal to 1, এটা আমরা জানি। En equal to minus 13.6 by n square ইলেকট্রন ভোল্ট, এটাও আমরা জেনেছি। তাহলে ফার্স্ট টু থার্ড, তাহলে E1 equal to minus 13.6 ইলেকট্রন ভোল্ট, E3 equal to minus 3.4 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, থার্ড, clear? Third, no 9, 1.51 electron volt. Clear? ঠিক আছে? Therefore delta E equal to E3 minus E1, that is equal to 13.6 minus 1.51, that is 12.09 electron volt. ঠিক আছে? এই জাতীয় প্রবলেম তোমাদের পরীক্ষায় আসতে পারে। এইচএস, নিট, জয়েন্টে, জেইতে, হ্যাঁ এরকম ধরনের প্রবলেম আসতে পারে। তোমরা একটু ভালো করে এরকম আমি যে প্রবলেমগুলো করালাম এই ধরনের প্রবলেমগুলো তোমরা আরও কিছু করতে পারো, তাহলে সুবিধে হয়। থ্যাংক ইউ। নেক্সট এপিসোডে উই ডিসকাস অ্যাটমিক নিউক্লিয়াস, কেন্দ্রক, অ্যাটমিক কেন্দ্রক, পরমাণুর কেন্দ্রক সম্পর্কে আলোচনা করব, and radioactivity. Okay, thank you.